অন্নপূর্ণা যোজনার অফলাইন ফর্ম ফিল আপ হাতে কলমে কীভাবে আপনারা করবেন, টোটাল যে 13 পাতার ফর্ম রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। এবং এই ফর্মটা কিন্তু যারা অন্নপূর্ণা যোজনার প্রথম আপনারা ফিল আপ করবেন, অথচ যাদের নতুন 25 বছর বয়স হয়েছে বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রথম ফর্ম ফিল আপ করবেন, তাদেরও কিন্তু এই ফর্মটা জমা দিতে হবে। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন নাম তুলবেন 3000 টাকা পেতে, তাদেরও কিন্তু এই ফর্মটাই জমা দিতে হবে। অর্থাৎ এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন হাতে কলমে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এবং ফর্মটা কোথায় জমা দেবেন, সম্পূর্ণ তথ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, এখানে পারিবারিক পরিচয়, এখানে বলছে পরিবার প্রধানের নাম, অর্থাৎ আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করবে তার পরিবারের প্রধান যে, তার নামটা কিন্তু এখানে লিখতে হবে। সেটা হতে পারে আপনার বাবা, হতে পারে সেটা আপনার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের হাজবেন্ড হতে পারে। ঠিক আছে, যার অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করুক না কেন তার পরিবারের প্রধান যে, তার নাম এখানে লিখবেন। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডের নাম হতে পারে সে, ঠিক আছে, এবং বা অনেকের শ্বশুরের নাম হতে পারে, অনেকের বাবার নাম হতে পারে, যার যেটা সেইটা এখানে নাম কিন্তু পুরো নাম এখানে ইংরেজিতে কিন্তু আপনারা লিখে দেবেন। ঠিক আছে, টোটাল নাম কিন্তু ইংরেজিতে, তার নাম কিন্তু টাইটেল সহ এখানে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এখানে বলছে আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে, তার আধার কার্ডে যে নাম বানানটা আছে সেই বানানটাই কিন্তু এখানে লিখে দেবেন। বলছে জন্ম তারিখ, ঠিক আছে, তার জন্ম তারিখ, তার আধার কার্ড বা ভোটার কার্ডে যে সমস্ত জন্ম তারিখ আছে পরিবারের প্রধানে অর্থাৎ হেড অফ ফ্যামিলি, তার কিন্তু জন্ম তারিখটা এখানে প্রথমে দিন অর্থাৎ তার কিন্তু ডেট, তারপরে তার মাস, ঠিক আছে, তারপরে তার ইয়ার অর্থাৎ কত সালে সে জন্মগ্রহণ করেছে সেই সালটা কিন্তু এখানে দিয়ে দেবেন। বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ নাকি মহিলা। ঠিক আছে, তো পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ গার্জিয়ান মারা যাওয়ার পরে কিন্তু সেই পরিবারের প্রধান মহিলা হয়, সেক্ষেত্রে আপনাদের মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, বা অন্যান্য, যার যেটা সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, বলছে পরিবারের প্রধানের আধার নাম্বার, হেড অফ ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড দেখে দেখে। বলছে 5 নম্বরে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। এই যে পারিবারিক আইডি যদি থাকে তার মানে এটা কিন্তু আপনাদের অপশনাল, আপনি এটা দিলেও পারেন না দিলেও পারেন। ঠিক আছে, যদি না থাকে দেবেন না, যদি থাকে তাহলে দিয়ে দেবেন। বলছে 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে কতগুলো সদস্য আছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। 4 জন হলে 4 জন, ঠিক আছে, 5 জন হলে 5 জন, যার যেটা সেটা কিন্তু এখানে লিখে দেবে। বলছে শুধুমাত্র সংখ্যাই কিন্তু এখানে লিখতে হবে। 7 নম্বরে বলছে ঠিকানা, আপনাদের স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনাদের যে স্থায়ী ঠিকানা সেটা কিন্তু বর্তমানে আপনি যেখানে বসবাস করেন দীর্ঘদিন যাবত এবং সেখানেই বসবাস করবেন, সেখানে কিন্তু ভিলেজ, ঠিক আছে, ভিলেজ, তার ভিলেজের নাম, যার যেটা ভিলেজ সেইটা দিয়ে দেবেন। তারপরে এখানে ভিলেজের পরে তারপরে পোস্ট অফিস, তারপরে পিএস, ঠিক আছে, তারপরে এরকম করে তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার, ঠিক আছে, এরকম পরপর আপনাদের ঠিকানাটা কিন্তু এখানে ইংরেজিতে লিখে দেবেন। বলছে যোগাযোগের নম্বরের ক্ষেত্রে বলছে বিশেষিত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনার হেড অফ ফ্যামিলির যে পরিবারের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। ঠিক আছে, যার যেটা ফোন নাম্বার সেটা কিন্তু এখানে এভাবে লিখে দেবেন। 9 নম্বরে বলছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক এবং প্রত্যেক সদস্য কিন্তু আধার কার্ড নম্বর কিন্তু এখানে লিখতে হবে। বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তাদের কিন্তু এই কলমটাই কিন্তু এখানে লিখতেই হবে। বলছে বয়স 5 বছরের কম হলে আধার নম্বর চিহ্নিত করুন। ঠিক আছে, যদি আপনাদের বয়স, যে সমস্ত বাচ্চাদের আপনার ফ্যামিলিতে বাচ্চা থাকে 5 বছরের কম হয়ে থাকে তাদের আধার কার্ড নাম্বার দিতে হবে না, যদি করে থাকেন তাহলে আধার কার্ড নাম্বার দেবেন। বলছে এটা কিন্তু এই কলমটা ভালো করে বুঝবেন। বলছে পরিবারের প্রধান, যদি লক্ষ্মীর ভাণ্ডার, যদি কারো পরিবারের প্রধান যদি মহিলা হয়ে থাকেন তাহলে তার নামটা এখানে লিখবেন, এবং সে যদি লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেন তাহলে হ্যাঁ অপশনে ক্লিক করবেন। এবং পরিবারের প্রধান যদি পুরুষ হয়ে থাকে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন না, সেক্ষেত্রে হ্যাঁতে কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন না। ঠিক আছে, এই হ্যাঁতে টিক চিহ্ন দেওয়া মানে বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ হ্যাঁতে ঠিক এই যে অপশনগুলো, অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করবেন এই কলমটা শুধুমাত্র তারাই কিন্তু হ্যাঁতে টিক দেবেন। ঠিক আছে, এবার পরিবারের সদস্য, মনে করুন পরিবারের সদস্য পুরুষ এবং তারপরে তার ওয়াইফ আছে, সেক্ষেত্রে পরিবারের সদস্য যে নাম তার নামটা এখানে লিখবেন, তার জন্ম তারিখ এখানে লিখবেন, তার লিঙ্গ, সে স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ সেটা লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, অর্থাৎ পরিবারের হেড অফ ফ্যামিলি তার কি হয়, ঠিক আছে, যার যেটা হয় সেটা এখানে লিখে দেবেন। এবং পরিবারের সদস্য নাম্বার 1 তার আধার কার্ড নাম্বার এখানে বসাবেন, এবং সে যদি পরিবারের সদস্য নাম্বার যদি 1 নম্বর হয়, সে যদি মহিলা হয় এবং সে যদি অন্নপূর্ণার জন্য আবেদন করে সেক্ষেত্রে হাতে টিক চিহ্ন দেবেন। আর যদি সে যদি পুরুষ হয়ে থাকে, পরিবারের সদস্য 1 নম্বর, সে যদি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন না করে সেক্ষেত্রে এখানে হাতে আপনি টিক চিহ্ন দেবেন না। এবার পরিবারের সদস্য নাম্বার 2,
মনে করুন পরিবারের সদস্য নাম্বার হলো এই পরিবারের হেড অফ ফ্যামিলি হলো পুরুষ মানুষ এবং তার স্ত্রী এক নম্বর সদস্য এবং সে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবে, সে তার হাতে টিক দেবেন। এবং তারপরে তার একটা মেয়ে আছে, তার বয়স 25 বছর আছে এবং সেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবে, ঠিক তেমন তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করছে, এখানে হাতে টিক চিহ্ন দেবেন। এবং যদি সে 2 নম্বর সদস্য পুরুষ হয়ে থাকে তাহলে এখানে সমস্ত তথ্য দেবেন, কিন্তু এখানে হাতে টিক চিহ্ন দেবেন না। ঠিক আছে, আশা করি আপনাদের প্রথম পাতাটা সব কিছু বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবং 2 নম্বর পাতাও ঠিক তেমনই কিন্তু দেওয়া আছে, পরিবারের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আদরের সঙ্গে সম্পর্ক, যদি কোনো বাচ্চা হয়ে থাকে, ঠিক আছে, তো 5 বছরের বয়সের কম, সেক্ষেত্রে তার আধার কার্ড নাম্বার না থাকলে দেবেন না, থাকলে দেবেন। এবং যতগুলো এখানে টোটাল কিন্তু 5জন সদস্যের নাম দেওয়া দেবে, এরকম পরপর আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনাদের হিসাব অনুযায়ী আপনারা পরপর এভাবে সাজিয়ে দিয়ে দেবেন। 10 নম্বরে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থায়নের জন্য, অর্থাৎ পরিবারের সকল সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যদি না থাকে দেবেন না, দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি অনেকেই থাকে না যে বাচ্চা আছে তো 12-13 বছর বয়স, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয়নি এখনও, তাহলে দেবেন না। এখানে বলেছে ডিবিটি ক্রেডিটের জন্য আধারের লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে দেবেন। এখানে হেড অফ ফ্যামিলির ব্যাংকের নাম, তার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং তার সেই ব্যাংকের আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন হেড অফ ফ্যামিলির। এবং তারপরে সদস্য 1-এর যার নাম দিয়েছেন উপরের দিকে, সেই সদস্য 1-এর ঠিক পরপর কিন্তু লিখবেন তার আধার নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফসি কোড, তারপর সদস্য 2, সদস্য 3, সদস্য 4 পরপর কিন্তু এইভাবে লিখে দেবেন। 2 নম্বর পাতা গেল। এবার আসছে 3 নম্বর পাতায়। এখানে বলছে এপিক হেড অফ ফ্যামিলির সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর সহ। ঠিক আছে, অর্থাৎ পরিবারের হেড অফ ফ্যামিলির এখানে এপিক নাম্বারটা এখানে বসাবেন, তার বিধানসভার নাম এবং অংশ নাম্বার। ঠিক আছে, এবং তার অংশ নাম্বার সেটা কিন্তু আপনাদের ভোটার লিস্ট দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন। এটা হেড অফ ফ্যামিলি গেলে। এবার পরিবারের সদস্য 1 নম্বরে যার নাম দিয়েছেন তার এপিক নাম্বার, তার বিধানসভার ক্ষেত্রে তার অংশ নাম্বার, পরিবারের সদস্য সংখ্যা যার 2 নম্বরে যার দিয়েছিলেন পরপর এইভাবে আপনারা এপিক নাম্বারগুলো বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার 12 নম্বরে বলছে বিভাগ, অর্থাৎ সংরক্ষিত, অসংরক্ষিত, অর্থাৎ ইউআর, অর্থাৎ আপনার কোন ক্যাটাগরিতে বিলং করেন, জেনারেল নাকি আনরিজার্ভ, নাকি তপশিলি জাতি এসসি, তপশিলি উপজাতি এসটি, নাকি ওবিসি, নাকি অন্যান্য কিছু, যার যেটা সেইটা কিন্তু এখানে শুধুমাত্র টিক চিহ্ন দিতে হবে, আর কিছুই না। ঠিক আছে, বলছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউ শংসাপত্র, কৃমি এবং লেয়ারিং শংসাপত্র ইত্যাদি। ঠিক আছে, এবং যদি আপনি এসসি এসটি অন্তর্ভুক্ত হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এর সঙ্গে ফর্মের সঙ্গে তার সার্টিফিকেট কিন্তু প্রদান করতে হবে। ঠিক আছে, না থাকলে করতে হবে না। বলছে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয়ে থাকে, যদি আপনাদের এই ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে হাতে টিক দেবেন, না হাতে না। এখন তো সবাই ডিজিটাল রেশন কার্ড থাকে। 2 নম্বর বলছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন এবং আপনার পরিবারের কোন ধরনের কার্ড আছে, এওয়াই নাকি পিএইচএস, এসপিএইচএস, আর কেএসওয়াই 1, আর কেএসওয়াই 2 এবং ভর্তুকিহীন, যার যেটা আছে সেটা এখানে শুধুমাত্র টিক চিহ্ন দেবেন, আর কিছু লিখ করতে হবে না। তারপরে 3 নম্বর বলছে পরিবারের রেশন দোকানের থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি আপনি মাসিক রেশন তোলেন তাহলে হাতে টিক চিহ্ন দেবেন, যদি না হয় তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি আছে, যদি পাকা বাড়ি থাকে তাহলে হাতে দেবেন, যদি না থাকে তাহলে নাতে দেবেন। ঠিক আছে, বলছে পরিবারের জমির মালিকানা, পরিবারের জমির মালিকানা হ্যাঁতে হলে হ্যাঁ, নাতে হলে না, অর্থাৎ যদি আপনার বাড়ি যদি জমি থাকে তাহলে হাতে টিক চিহ্ন দেবেন, যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন। এবং যদি আপনার জমি থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সর্বশেষ জমি রেকর্ডের কপি। এবং যদি আপনার জমি থেকে থাকে তাহলে কিন্তু সেই জমির এখানে দেখতে বলছেন এখানে কপি দিতে হবে, অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনার সেই জমির থেকে থাকে, যদি না থাকে তাহলে দেবেন না। এবার 4 নাম্বার পেজে দেখুন কি লেখা আছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনাদের পরিবারের যতগুলো সদস্য আছে টোটাল যে জমি আছে সেই জমির পরিমাণ সেটা শতকে কিন্তু আপনারা লিখে দেবেন, যে 10 শতক, 5 শতক বা 20 শতক বা 40 শতক, যার যেটা জমি আছে সেটা দিয়ে দেবেন। এবং রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি। ঠিক আছে, এখানে বলছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরসাইকেল, মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা, অর্থাৎ যদি আপনার বাড়িতে 4 চাকার গাড়ি থাকে, মোটরসাইকেল না কিন্তু বলছে মোটরচালিত 4 চাকার গাড়ি আছে কিনা। ঠিক আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁতে, না দিলে না থাকবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন এবং কতগুলো গাড়ি আছে, যদি একটা থাকে একটা, দুটো থাকলে দুটো, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন যদি আপনার সেই গাড়ি 4 চাকার গাড়ি থাকে।
বলছে গাড়ি জিপ ট্রাক অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয়, এবং তার মডেল নাম্বারটা কিন্তু এখানে লিখতে বলছে। বলছে পরিবারের সদস্যদের স্থায়ী বিমা, স্বাস্থ্য বিমা, অর্থাৎ পরিবারে কোনো আপনাদের যদি কারো স্বাস্থ্য বিমা থেকে থাকে, অনেকেই ব্যাংকের মাধ্যমে করে, কেউ সরকারিভাবে, কেউ বেসরকারিভাবে করে, যদি করে থাকেন, যদি না থাকে তাহলে নাতে টিক চিহ্ন দেবেন, যদি হ্যাঁ থাকে সেই হাতে টিক চিহ্ন দেবেন, এবং অঙ্ক এবং প্রিমিয়ার বিবরণ সহ উল্লেখ করুন, এবং তার কিন্তু সেই কার্ড নাম্বার এবং সরকারি না বেসরকারি সেটা লিখবেন, এবং বিমার সংখ্যা, বিমার অঙ্ক, তো কত টাকার বিমা আছে, প্রিমিয়ামের বিবরণ, এবং সেই বিমার পুরো বিবরণটা দেবেন। এটা হেড অফ ফ্যামিলি, ঠিক আছে। এবং তারপরে সদস্য, যদি হেড অফ ফ্যামিলি না থাকে, যদি সদস্য 1 নম্বরে থাকে বা 2 নম্বর, বা কারণ এই শুধুমাত্র 4 নম্বরের স্বাস্থ্য বিমা করা আছে, সেক্ষেত্রে 4 নম্বর ফ্যামিলির 4 নম্বর সদস্যর তা সরকারি না বেসরকারি সেটা উল্লেখ করবেন, এবং বিমার অঙ্ক, কত টাকার বিমা করা আছে সেটা লিখবেন, এবং বিমার বিবরণ অর্থাৎ প্রিমিয়ামের যে বিবরণ সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ ট্যাক্স দেন, যদি হ্যাঁ হয়ে থাকে হাতে টিক চিহ্ন দেবেন, না হলে নাতে টিক চিহ্ন দেবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ পরিবারের যে সমস্ত সদস্যের প্যান কার্ড আছে সেই প্যান কার্ড যদি হ্যাঁ হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে তার নাম এবং প্যান নম্বর উল্লেখ করুন, ঠিক আছে। এবং পরিবারের এটা হেড অফ ফ্যামিলির যদি থেকে থাকে তাহলে কিন্তু তার নাম এখানে লিখুন, তার প্যান নম্বর এখানে লিখুন, ঠিক আছে। এবং সদস্য 1 নম্বর তার নাম লিখুন এবং তার প্যান নাম্বার। সদস্য 2 নম্বর যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে তার নাম লিখুন, তার প্যান নাম্বার, ঠিক আছে। এভাবে পরপর আপনারা লিখে দেবেন। এখানে তারপরে বলছে কর্মসংস্থানের ধরন, এটা 5 নাম্বার পেজ। কর্মসংস্থানের ধরন বলছে, কর্মসংস্থানের ধরনের ক্ষেত্রে পরিবারের প্রধান অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি সে কী কাজ করে, সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, নাকি সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোগী ব্যবসায়ী, নাকি মালিক, নাকি আংশিক বয়সের কর্মকর্তা, পার্ট টাইম জব করেন, নাকি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্প, কৃষক ইত্যাদি, পর্যায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। আপনি হেড অফ ফ্যামিলি যে কাজ করে সেইটা কিন্তু এখানে টিক চিহ্ন দেবেন, যার যেটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, যার যেটা হবে। বলছে পরিবারের সবচেয়ে উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিন, এবং যদি থাকে প্রয়োজনীয় নথি এবং স্বঘোষণাপত্র জমা দিন। যদি আপনি কোনো বেসরকারি কাজ করুন সেক্ষেত্রে যদি কোনো নথি না থাকে, অর্থাৎ যে জয়েনিং লেটার থাকে অনেকের, যে তারপরে স্যালারি স্লিপ থাকে সেগুলো দেবেন। যদি না থাকে যদি আপনি কোম্পানিতে কাজ করেন কিন্তু কোনো নথি নেই, সেক্ষেত্রে আপনি স্বঘোষণাপত্র অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন আপনি লিখে দেবেন, ঠিক আছে। এবং যার যেটা হবে সেটা দেবেন, এবং সরকারি চাকরির ক্ষেত্রে তার নথি কিন্তু এখানে দিয়ে দিতে হবে, তাই বলছে কিন্তু এখানে। এবং সদস্য নাম্বার 1 এবং যে পরিবারের সদস্য আছে সে কি কর্ম করে তার কিন্তু এখানে শুধুমাত্র টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। সদস্য 2 কী কাজ করে তার টিক চিহ্ন কিন্তু এখানে দিয়ে দেবেন, সে বেকার নাকি পরিযায়ী শ্রমিক না অন্যান্য, সেইটা কিন্তু পরপর এইভাবে আপনাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। 5 নাম্বার ফর্ম গেল, এবং এটা 6 নাম্বার ফর্মে দেখতে পাচ্ছেন সে একই পরিবারের সদস্য কী করে। তারপরে এখানে 6 নাম্বার ফর্মে লাস্টে দেখতে লেখা আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারের শিক্ষিত লোক কতজন আছে, যদি 2 জন থাকে 2 জন, যদি 1 জন থাকে 1 জন, যদি কেউ শিক্ষিত না হয় সেক্ষেত্রে কিছু লিখবেন না, ঠিক আছে। যদি 2 জন থাকে 2 জন, আর যদি অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা কতজন সেটা এখানে লিখবেন, যদি না থাকে সেক্ষেত্রে কিছু লেখার দরকার নেই। বলছে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, এবং পরিবারের বলছে সকল প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত প্রদান করুন, অর্থাৎ আপনার পরিবারের যদি শিক্ষিত লোক থেকে থাকে এবং সেই সর্বোচ্চ কতটুকু পড়াশোনা করেছে তার সার্টিফিকেট কিন্তু প্রদান করুন, মানে তার জেরক্স কপি কিন্তু জমা দিতে বলছে। এখানে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত এখানে টিক চিহ্ন দেবেন, এবং শিক্ষাগত যোগ্যতা কত, মাধ্যমিক পাস না এইচএস পাস সেটা কিন্তু এখানে কিন্তু লিখে দেবেন, বা গ্র্যাজুয়েশন যার যেটা সেটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। পরিবারের সদস্য শিক্ষিত না অশিক্ষিত এখানে টিক চিহ্ন দেবেন, এবং তার শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতাকেও সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এবং যদি যতগুলো সদস্য পড়াশোনা করে তাদের সার্টিফিকেট কিন্তু এর সাথে দিতে হবে, তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলা আছে, ঠিক আছে। পরপর এভাবে কিন্তু 6 নম্বর পাতা স্টার্ট করবেন। তাহলে আসছে 7 নম্বর পাতা। 7 নম্বর পাতায় বলা হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি আপনার পরিবারের কোনো সদস্য কোনো মন্ত্রিত্ব পদ পেয়ে থাকেন, কোনো বিধায়ক হয়ে থাকেন, ঠিক আছে, বা পঞ্চায়েতের কোথাও কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর, অর্থাৎ কতগুলো সদস্য এই পরিবারে কতজন সদস্য এই সব পদে আছে সেই সদস্য সংখ্যা 1 জন না 2 জন সেটা কিন্তু এখানে উল্লেখ করেছেন। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, এবং স্বঘোষণাপত্র যদি কোনো ধরুন পৌর
সে যদি পঞ্চায়েত প্রধান থেকে থাকে, তার যদি কোনো নথি থেকে থাকে নথি দেবেন, নাহলে একটা স্বঘোষণাপত্র আপনি লিখে দেবেন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? আপনার পরিবারের কোনো সদস্য যদি সরকারি পেনশনভোগী থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয়ে থাকে তাকে না দেবেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা এখানে উল্লেখ করবেন, কতজন সদস্য, একজন দুজন, যদি পেয়ে থাকেন একজন একজন দেবেন, না হলে না দেবেন, ঠিক আছে। যদি হ্যাঁ হয় তাহলে পেনশনের স্লিপ সংযুক্ত করুন, ঠিক আছে। এখানে 7 নম্বর দেন, এই যে এখানে কিন্তু লেখা আছে যে নথিগুলো জমা, আপনারা অনেকেই কমেন্ট করছেন যেটা কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। আপনাদের দেখতে পাচ্ছেন এই যে নির্দেশনা যে লেখাটা আছে, যদি আপনার এখানে হ্যাঁ হয়ে থাকে সে পেনশন পায় তার স্লিপ দিতে হবে, ঠিক আছে। জমি থাকলে তার জেরক্স কপি দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকলে তার নথি দিতে হবে, দেখতে পাচ্ছেন এইগুলো নথি কিন্তু তাদের দিতে হবে। অর্থাৎ আপনারা বলছিলেন না কী কী ডকুমেন্ট জমা দিতে হবে, দেখতে পাচ্ছেন যে নির্দেশনা লেখা আছে, অর্থাৎ কী কী নির্দেশনা কী কী ডকুমেন্ট জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে, ঠিক আছে। আপনাদের যদি এই সমস্ত পেনশন থাক তার নথি কিন্তু জমা দিতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত তাহলে তার জেরক্স কপি জমা দিতে হবে, বুঝতে পারছেন। এখানে বলছে সদস্য পেনশন, এটা আপনার বলছে ফাইল করা থাকে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি হয় তাহলে তার নাম নাম্বার কিন্তু এখানে লিখে, তারপরে আর বলছে মোট বার্ষিক আয় কত, ঠিক আছে। আপনার পরিবারের টোটাল কত ইনকাম করে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, 1 লাখ 1.5 লাখ 60,000 50,000 40,000 20,000 সেটা কিন্তু এখানে আপনি উল্লেখ করে দেবেন, ঠিক আছে। তারপরে বলছে এখানে, তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ কেউ যদি ভারতের নাগরিক না হয়ে থাকেন, বাংলাদেশ থেকে আসেন, সেক্ষেত্রে আপনি যদি সিএতে অ্যাপ্লিকেশন করে থাকেন, যদি আপনি ভারতের নাগরিক হন সিএতে আবেদন করেন তাহলে কিন্তু প্রযোজ্য নয়তে টিক দেবেন। এবং আপনি যদি ভারতের নাগরিক না হন এবং সিএতে আবেদন করেন, বাংলাদেশ থেকে আফগানিস্তান পাকিস্তান থেকে আসেন, ভারতের নাগরিকের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নম্বর অর্থাৎ সিএর যে নম্বর সেটা দেবেন, এবং যদি সার্টিফিকেট পেয়ে থাকেন সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসাবেন। যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। যদি সার্টিফিকেট না পেয়ে থাকেন এখন অবধি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবেন। এবং পরিবারের হেড অফ ফ্যামিলি ডেটা এবং সদস্য নাম্বার 1ও সেও যদি বাংলাদেশি হয়ে থাকে সেক্ষেত্রে তার যদি সিএতে অ্যাপ্লিকেশন করে তার এখানে টিক চিহ্ন দেবেন এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন। সেও যদি সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে সেই টিক চিহ্ন দেবেন এবং সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবং যদি সে ভারতীয় হন সেক্ষেত্রে প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দেবেন। আশা করি এইটুকু ক্লিয়ার, ঠিক আছে। 7 নম্বর পেজটা এবার চলে আসলো 8 নম্বর পেজ। 8 নম্বরে বলা যাচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেসিসি এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি আপনাদের ইটিসি যদি থাকে, সেক্ষেত্রে পরিবারের প্রধান কী কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এবং আইডি সংখ্যা সেখানে বসাবেন এবং যে তারিখ ইস্যু করা হয়েছে সেই তারিখটা এখানে প্রদান করুন। বলছে প্রদানকারীর কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ যেটা পান, অর্থাৎ যে কিষাণ ক্রেডিট কার্ড তার ডকুমেন্টস কিন্তু এখানে জমা দিতে হবে, ঠিক আছে। যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই। সদস্য নাম্বার 1 যদি পেয়ে থাকে কোনো এর মধ্যে যদি কোনো কিছু পেয়ে থাকেন সেটা লিখবেন। সদস্য 2 নাম্বার যদি এর মধ্যে কিছু পেয়ে থাকেন তার নম্বর, তার আইডি সংখ্যা, তার যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা কিন্তু লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম 8 নম্বর পেজের লাস্টে, যদি এসআইআরে 2026 সালের নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে। যদি আপনি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং কোনো কারণে আপনার ভোটার কার্ডটি কেটে দেয় এবং সেক্ষেত্রে আপনি এসআইআরে পেয়ে ট্রাইব্যুনালে মামলাটি করেছেন আপনার ভোটার কার্ডের নাম ওঠানোর জন্য, সেক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে অর্থাৎ আপনার ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লিকেশন করেননি সেক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেন তাহলে এখানে টিক চিহ্ন দেবেন এবং সেই মামলার যে ট্রাইব্যুনালের যে ফাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। 9 নম্বর পেজও দেখতে পাচ্ছেন, ঠিক এটা কিন্তু ট্রাইব্যুনালের জন্য, যারা ট্রাইব্যুনালে করেছেন সেটা এটা এখানে বিবরণ তাদের কিন্তু দিয়ে দেবেন। তারপরে এখানে বলা হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল সদস্যের শিশুর বিবরণ 9 নম্বর পেজে, অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত শিশুরা যদি থেকে থাকেন এবং তারা যদি পড়াশোনা করে, শিশু সদস্য নাম্বার 1 সেই শিশুর নাম লিখে দেবেন, ঠিক আছে, তার শ্রেণী এবং তার বিদ্যালয়ের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এবং বলছে ধরন, অর্থাৎ সে সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে পড়ে নাকি স্পন্সর বিদ্যালয় সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, সরকারি না বেসরকারি নাকি শিক্ষিত মাদ্রাসা সেখানে শুধুমাত্র টিক চিহ্ন কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। বলছে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচিত করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেখানে ওপেন স্কুল, হোম স্কুল ইত্যাদি, ঠিক আছে। এটা কিন্তু এবং পরিবারের আপনাদের যে সমস্ত শিশুরা আছে যারা সরকারি না বেসরকারি স্কুলে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। 18 বছরের নিচে যে সমস্ত শিশুরা এখানে আছে। তারপরে এখানে বলছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা।
অর্থাৎ আপনাদের যে সমস্ত শিশুরা আছে তাদের কি টিকাকরণ শুরু হয়েছে না সম্পূর্ণ হয়েছে না টিকাকরণ করা হয়নি, যার যেটা হবে সেটা কিন্তু এখানে টিক চিহ্ন আপনি কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিডি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন? ঠিক আছে, অর্থাৎ ডিবিডি লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদের কাছে অনেকে কিষাণ অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা পান। সেক্ষেত্রে আপনি যদি পেয়ে থাকেন তাহলে হাতে টিক চিহ্ন দেবেন, না হলে নাতে টিক চিহ্ন দেবেন, যার যেটা হবে সেটা করবেন। প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্পের থেকে নিজেকে প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সে চিহ্নিত করুন। এবং এখানে ব্যাপারটা বোঝানোর ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 10 নম্বর পেজ, এটা 11 নম্বর পেজ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আশা করি, এখানে দেখতে পাচ্ছেন এটা 10 নম্বর পেজ, এটা হলো 11 নম্বর পেজ। বলা হচ্ছে প্রকল্পের নাম, এখানে কিন্তু আপনি প্রকল্পের নামটা এখানে লিখবেন। যদি পিএম কিষাণের প্রকল্পের টাকা পান, এখানে আপনার প্রকল্পের নাম, এবং আপনি যদি এই পিএম কিষাণের প্রকল্পের টাকা না পেতে চান তাহলে কিন্তু এখানে হাতে টিক চিহ্ন দেন। যদি হাতে টিক চিহ্ন আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু আর পাবেন না। ঠিক আছে, এবং সদস্য নাম্বার 1 যদি পেয়ে থাকেন পিএম কিষাণের টাকা তাহলে হাতে টিক চিহ্ন দেবেন, যদি না পেয়ে থাকে না চিহ্ন দেবেন, এবং সেই প্রকল্পের নামটা কিন্তু এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনি ডিবি লিঙ্কের মাধ্যমে যে প্রকল্পের টাকা পান সেটা টিক চিহ্ন দেবেন। বলছে আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি এখানে টিক চিহ্ন আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর ডিবি লিঙ্কের মাধ্যমে যে প্রকল্পটা পাবেন না। চলে আসলাম, দেখতে পাচ্ছেন 12 নম্বর পেজে বলছে বাধ্য হলে কারণ অফিস কর্তৃক পূরণীয়। অর্থাৎ যদি আপনি কোনো প্রকল্পের টাকা পেতেন কোনো কারণ বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে অফিস কর্তৃক এটা আপনাকে করতে হবে না। বলছে সম্মতি এই মর্মে ঘোষণা করেছে যে উপরের সমস্ত জ্ঞান বিশ্বাসের অনুযায়ী এখানে কিন্তু আপনি সম্মত চিহ্নতে টিক চিহ্ন দেবেন 12 নম্বর পেজে। এবং 13 নম্বর পেজে বলা আছে, দেখতে পাচ্ছেন এখানে বলছে সত্য এবং প্রযোজ্যের ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরের উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে দেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এই প্রকল্পের সুবিধা থেকে নাম কেটে যেতে পারে। বলছে স্বাক্ষর, এখানে কিন্তু পরিবারের যে প্রধান আছে তার স্বাক্ষর, অর্থাৎ যে হেড অফ ফ্যামিলি ছিল তার স্বাক্ষর কিন্তু এখানে করে দেবেন। এখানে বলছে দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করবেন। অর্থাৎ যদি আপনার ফ্যামিলিতে মনে করুন দুটো ভাই আছে তারা আলাদা খায়, সেক্ষেত্রে কিন্তু দুটো ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অর্থাৎ একটা ফ্যামিলিতে যতগুলো হাঁড়ি আছে, হাঁড়িতে বলতে আমাদের গ্রাম বাংলা যেটাকে বোঝে, অর্থাৎ দুটো হাঁড়িতে ভাত রান্না হয়, অর্থাৎ পরিবারের সদস্যরা আলাদা আলাদা খায়, সেক্ষেত্রে তারা কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। এটা আপনাদের কিন্তু কিছু করতে হবে না, এটা কিন্তু অফিসারদের ফর্ম পূরণ করার বিষয়, তারা জমা নিয়ে আপনাকে এটা হয়তো ফেরত দেবে। ঠিক আছে, আপনাদের এটা এখানে দেখতে পাচ্ছেন কী কী ডকুমেন্টস লাগবে, আপনারা বুঝতে পারছেন। আপনারা যে সমস্ত তথ্য এখানে উল্লেখ করবেন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। এবং এই ফর্মটা কোথায় জমা দিতে হবে, এই ফর্মটা কিন্তু আপনার নিকটবর্তী বিডিও অফিস, আপনাদের এসডিও অফিস এবং আপনাদের যারা পৌরসভা এলাকায় থাকেন পৌরসভা এলাকায় যোগাযোগ রাখবেন কবে থেকে আপনাদের ফর্ম জমা নিচ্ছে, এবং সেই কারণে আপনারা অফলাইন এই ফর্মটা আপনারা জমা দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।